বাংলাদেশে প্রযুক্তি উদ্যোক্তা যারা আছেন তারা প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। সর্বপ্রথম চ্যালেঞ্জ যেটা আসে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট অর্গানাইজ করা। দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে মার্কেটে প্রবেশ করা। এরপর দেখা যায় কারিগরি দক্ষতা, দক্ষ জনবলের অভাব সহ বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে চ্যালেঞ্জ ফেস করতে হয়। আর এই সমস্ত ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া জেনারেট করা। এক্ষেত্রে সরকারের সহযোগিতা একান্ত কাম্য। বাংলাদেশের প্রযুক্তি উদ্যোক্তারা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে টিকে থাকা এবং সফল হওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়ছে। নতুন প্রযুক্তি নির্ভর ব্যবসা শুরু করার জন্য পর্যাপ্ত তহবিল সংগ্রহ করা প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ব্যাংক ঋণ, বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ এবং ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের অভাব তাদের জন্য সমস্যা তৈরি করছে। দক্ষ মানব সম্পদের অভাবে নতুন পণ্য বা সেবা বাজারে নিয়ে যাওয়াও কঠিন হয়ে যাচ্ছে। দক্ষ প্রযুক্তিবিদ এবং অন্যান্য কর্মী খুঁজে পাওয়া কঠিন বলে মনে করেন অনেক উদ্যোক্তা। আমাদের আসলে এন্টারপ্রেনারশিপ যে ইকোসিস্টেমের আসলে মেইন চ্যালেঞ্জ আমরা সবসময় দেখি যে আমাদের বাংলাদেশে এখন অনেক উদ্যোক্তারা কাজ করছেন এবং অনেক উদ্যোক্তারা কিন্তু এই এন্টারপ্রেনারশিপ জার্নিটাকে লাইক করছেন। আমাদের যদি কর্মসংস্থানের দিক থেকেও বলি, এই উদ্যোক্তারাই কিন্তু আবার নতুন নতুন কর্মসংস্থান তৈরি করছেন। বাট এখানে একটা চ্যালেঞ্জ যেটা আছে, নতুন নতুন অনেক এন্টারপ্রেনারশিপের এই জায়গায় যারা আসছেন, নতুন নতুন সার্ভিস নিয়ে কাজ করছেন, সার্ভিসের একটা গ্যাপ নলেজ আমার কাছে যেটা মনে হয় যেটা তারা আসলে প্রপার রিসার্চ না করে নামছে। সেটার কারণে যেটা হচ্ছে যে প্রোডাক্ট ঠিক মতো ড্রাইভ হচ্ছে না এবং প্রোডাক্ট মার্কেটে কম্পিটিশন আছে। সো আমি এরকম কোনো প্রোডাক্ট তৈরি করা উচিত যেটা মার্কেট কম্পিটিশন আছে এবং ওটাকে কম্পিট করা যায়। হয়তো সেটা হতে পারে ভ্যালুতে, এটা হতে পারে সার্ভিসে। মানে আপনি হয় প্রোডাক্ট প্রাইসে কোনো কারিশমা আপনি করবেন অথবা আপনি সার্ভিসে কারিশমা করবেন। সো এই জায়গা থেকে যেটা দেখা যায় অনেক এন্টারপ্রেনার তারা যে নতুন যে উদ্যোক্তা নিয়ে আসছে, উদ্যোক্তাটা ইন্ডাস্ট্রিতে রাইট ফিট করছে না, রাইট ফিট না করে ফান্ড রেজ করছে এবং ইনভেস্টরকে গ্রোথ দেখানোর জন্য যেটা হয় যে তারা ওই লো প্রাইসে মার্কেট পুশ করছে। তাতে যেটা হচ্ছে একটা স্ট্রাকচার্ড মার্কেট কিন্তু বসে যায়। ধরেন অনেক 50 টাকা নিয়ে মার্কেট শুরু করেছে, বাট আরেকজন হয়তো 500 টাকা নিয়ে এসে মার্কেটটা শুরু করেছে। তো 50 টাকার যে মার্কেট শুরু করেছে সে কিন্তু আস্তে আস্তে 500 টাকাতে যাবে। আরেকজন 500 টাকা এসে নিয়ে তাতে যেটা হচ্ছে যে ওই মার্কেটটা ডিসরাপ্ট করার চেষ্টা করে। বাট মার্কেট কিন্তু স্ট্রাকচার তৈরি ছিল। মানে ইকোনমিক্যাল যদি আপনি গ্রোথ বলেন বা ইকোনমিক্যাল যে ফান্ড ফ্লোয়িংটা বলেন, ফান্ড ফ্লোয়িংটা কিন্তু ঠিক ছিল। বাট কাস্টমারের এক্সপেকটেশন বেড়ে গেছে যখন আপনি ডিপ ডিসকাউন্টিং করবেন, মানে তখন কিন্তু কাস্টমার এক্সপেকটেশন বেড়েছে। এই জায়গাটাতে আমার মনে হয় এন্টারপ্রেনারদেরকে সাস্টেনেবল বিজনেস মডেলটাকে ফলো করে, সাস্টেনেবল বিজনেস গ্রোথকে ফলো করা উচিত। সো এটা আমি একটা জিনিস আমি দেখেছি মার্কেটে এখন একটা কারেন্ট চ্যালেঞ্জ আছে। সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে যে সবাই আসলে ফান্ডের পিছনে দৌড়ায়। মানে আমার ফান্ড লাগবে, ফান্ড তুলতে হবে। আমার মনে হয় আমার প্রোডাক্টটাকে রাইট ফিট করা, প্রোডাক্টটাকে ঠিকমতো তৈরি করা এবং কিছুটা মার্কেটে গ্রোথের জায়গায় নিয়ে গিয়ে আসলে ফান্ডিংটা তোলা উচিত। কারণ আমরা জানি যে ইনিশিয়ালি ওপেক্স যে কোনো কোম্পানির হাই থাকে। সো আপনাকে যদি প্রফিট লেভেলে যেতে হয় সেক্ষেত্রে আপনার ফান্ডিং রিকোয়ারমেন্ট আছে। সো এই জায়গাটাতে আমার মনে হয় রাইট প্রোডাক্ট তৈরি করে, রাইট পিচিং করে, দেন কিছুটা গ্রোথ করে, দেন আসলে ফান্ডিংয়ে ফোকাস করা উচিত বলে মনে করি। এবং এন্টারপ্রেনারকে আসলে নিজেকে ফোকাস করতে হবে। মানে আমি আমার একটা এমপ্লয়িকে দিয়ে জিনিসগুলো বানালাম, পিচ করলাম না, নিজেকে ইনভলভ থেকে নিজেকে ফোকাস তৈরি করে নিজেকে আসলে ইনভলভ করে তার গ্রোথকে আসলে এনশিওর করতে। আমার মনে হয় দুইটা জিনিস আসলে এনশিওর করা উচিত।